নমস্কার, আমার নাম মনীশ ঘোষ। আমি আজকে ডক্টর রাজীব সিকদারের সঙ্গে আছি। আমি এই শোটা হোস্ট করছি এবং ওনার ইউটিউব চ্যানেলে কিছু কোশ্চেন এসছে। সেই কোশ্চেনগুলো আজকে ওনার কাছ থেকে সঙ্গে আমরা ডিসকাস করব। একটা কমন কোশ্চেন যেটা আমি আজকে ডক্টর রাজীব সিকদারকে করব। আমাদের ভিউয়াররা অনেকেই প্রশ্নটা করেছেন যে সুগার পেশেন্ট যারা আছেন তারা যখন ব্লাড টেস্ট করাতে যাবেন সেটা তারা ওষুধটা কি খেয়ে যাবেন না 3 দিন ওষুধটা বন্ধ থাকবেন? এই বিষয়ে আমি একটা জিনিস প্রথমেই বলতে চাই যে এইটা আমরা যখন প্র্যাকটিস করি রেগুলারলি তখনও কিন্তু আমাদের কাছে বেশ কিছু পেশেন্ট এসে বলেন যে কিভাবে করবেন। তা অনেক মানুষের কাছে এরকম একটা ধারণা আছে যে ওষুধ বন্ধ রেখে করে আমরা দেখি যে কতটা কন্ট্রোল হলো। আদৌ কিন্তু সেরকম ব্যাপার নয়। অ্যাকচুয়ালি যখন পেশেন্টের এরকম ব্লাড সুগার করা বা টেস্ট করা উচিত তখন কিন্তু আমরা যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটা খেতে খেতেই করতে হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ওষুধের একটা লাইফ টাইম থাকে, সেটা ধরুন 24 আওয়ার্স কি 48 আওয়ার্স। তার প্রত্যেকটা ওষুধ যখন বন্ধ করে দেওয়া হবে সেই 24 আওয়ার্সের পর থেকে কিন্তু ব্লাড সুগার আবার হাই হতে থাকবে। সুতরাং আমার দেখার উদ্দেশ্য হচ্ছে যে ওষুধ খেতে খেতে তার কন্ট্রোলটা কেমন আছে। ওষুধ বন্ধ করে দিয়ে উনি যেদিনকে ওষুধ শুরু করেছিলেন তখন যেরকম রিপোর্ট ছিল তারপরেও কিন্তু সেরকমই রিপোর্ট আসবে। সুতরাং অবশ্যই ওষুধ খেতে খেতে রিপোর্ট করতে হবে। আমাদের আরেকটা কোশ্চেন এসছে ভিউয়ারদের কাছ থেকে যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা যখন ব্লাড টেস্ট করবে তো তাদের পক্ষে কোনটা বেশি ইম্পর্টেন্ট, খালি পেটে মানে যেটা ফাস্টিং ব্লাড টেস্ট বলে সেটা বেশি ইম্পর্টেন্ট না পিপি ব্লাড টেস্ট? এক্স্যাক্টলি। আসলে যারা প্রথমবার ডায়াগনোজড হচ্ছে ডায়াবেটিক তাদের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন কিন্তু ফাস্টিং ব্লাড সুগারটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমরা কাউকে সুগারের ওষুধ দিয়েছি তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে পিপি। কিন্তু ওভারঅল যদি আমরা বলি ওরকম ভাবে ফাস্টিং পিপি এগুলো তো আমরা দেখবই, আমাদের কাছে একটা বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে HbA1c মানে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন কেমন আছে, মানে গত 3 মাসের অ্যাভারেজ সুগার কত থাকছে, তার সুগার কন্ট্রোলটা ওখান থেকে ভালো জাস্টিফাইড হয়। আর সব থেকে বেশি হচ্ছে ফাস্টিং পিপি ছাড়াও আমরা র্যান্ডামও দেখতে পারি, র্যান্ডামের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের HbA1c। সুতরাং আমাদের নর্মাল একজন ডায়াবেটিক পেশেন্ট যখন ওষুধ খেতে খেতে আসছেন তাদের ক্ষেত্রে আমরা ফাস্টিং পিপি তো দেখবই, HbA1cও দেখবো। যদি সম্ভব হয় তাকে আমরা বলবো যে আপনি একটা র্যান্ডাম রিপোর্টও নিয়ে আসবেন, তাহলে ওভারঅল কেমন সুগার কন্ট্রোল হচ্ছে পুরোটা আমরা ভালো বুঝতে পারবো। সুগারের পেশেন্টদের আরেকটা প্রশ্ন আছে যে তারা সুগারের ওষুধ কতদিন কন্টিনিউ করবে, মানে কয়েক মাস পর খাওয়ার পর যদি সুগারটা দেখে তারা কমে গেছে তখন কি তারা ওষুধটা বন্ধ করে দেবে? কারণ তাদের একটা ধারণা আছে যে সুগারের ওষুধ সুগারটা কমে যাওয়ার পরে যদি তারা খেতে থাকে তাহলে তাদের সুগারটা আরো কমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া বা এরকম কোনো কিছু এফেক্ট হতে পারে। তা এই বিষয়ে বলি যে সুগারের ওষুধ যখন আমরা দিই তখন কিন্তু আমরা মোটামুটি তাদের একটা ফাস্টিং পিপি কেমন থাকছে, তাদের লাইফস্টাইল কেমন, বডি ওয়েট কেমন এবং অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস যেমন প্রেশার আছে কিনা, তার সাথে কিডনি ডিজিজ আছে কিনা, এগুলো দেখে আমরা সিলেক্ট করি। এবং আমরা যখন এগুলো দেওয়া শুরু করি তারপরে কিন্তু তাদেরকে বলা থাকে যে 10 থেকে 15 দিনের মাথায় একটা সুগার টেস্ট করে আসুন। তা 10 থেকে 15 দিনে একটা ওষুধের খানিকটা এফেক্ট হয়, 1 মাস 2 মাসের মধ্যে আরো কিছুটা ভালো এফেক্ট হয়। তখন যদি আমরা রেগুলারলি দেখি যে সুগার মোটামুটি কন্ট্রোল বা অনেকটাই নর্মালের মধ্যে চলে এসছে তখন আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে সুগারের ওষুধ কন্টিনিউ করতে করতে সুগার একেবারে কমে যাবে বা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। যদি আমরা দেখি যে ফাস্টিং এবং পিপি দুটোই অনেকটাই 100 কম এসছে, মানে কোনোটা হয়তো ফাস্টিং 75 পিপি এলো 90, তখন আমরা একটা ট্রায়াল দিই ওষুধের ডোজটা একটু কমানো। বন্ধ করার কোনো ব্যাপারই নেই, হোল লাইফ কন্টিনিউ করতে হবে। অ্যাকর্ডিং টু কোমরবিডিটিস, অ্যাকর্ডিং টু ব্লাড রিপোর্টস তাকে হয়তো ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে, কিন্তু কখনোই বন্ধ হবে না, এটা কিন্তু মানতে হবে, মেনে নিতে হবে তাকে যে আমাকে ওষুধটা খেতে হবে। ব্লাড প্রেশারের রোগীদের একটা প্রশ্ন আছে যে যখন তাদের ব্লাড প্রেশার ধরা পড়ে তখন তারা যে ব্লাড প্রেশারের ওষুধটা যেটা তাদেরকে প্রেসক্রাইব করা হয় সেটা তারা কখন খাবে, দিনের কোন সময়, মানে দিনের কি কোনো পার্টিকুলার সময় আছে যখন খেলে ওটার বেশি উপকার হবে? ব্লাড প্রেশারের পেশেন্টদের আমরা যখন দেখি তখন প্রথম ওষুধ শুরু করার আগে আমরা কিন্তু তাদেরকে বলি যে আপনাকে প্রথমবার আমি ক্লিনিক্সে দেখছি, সুতরাং আপনি প্রথমবার যে প্রেশার বেশি পেলাম এর উপর বেস করে ওষুধ স্টার্ট করবেন না। আপনি অ্যাটলিস্ট দেখুন বাড়িতে যদি আশেপাশে কোনো ডাক্তারবাবু থাকে বা বাড়িতে যদি ডিজিটাল মেশিন থাকে সেখানে আপনি দেখুন যে সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা এই 3টে টাইমে কেমন কি ব্লাড প্রেশার আসছে, মানে ডায়ারনাল ভ্যারিয়েশন হচ্ছে কিনা। ভ্যারিয়েশন অনুযায়ী আমরা ওষুধের ডোজটা ঠিক করি। তাও আমরা মোটামুটি যখন তাকে শুরু করি
সকালের দিকে একটা, বিকেলের দিকে একটা, এরকম একটা অ্যাডজাস্টমেন্টে রাখি। যদি দেখা যায় যে অনেকটাই বেশি ব্লাড প্রেশার, তাহলে সকালের দিকে এবং বিকেলের দিকে দুবার ওষুধ খেতে হতে পারে। যদি দেখা যায় যে তেমন বেশি নয় কিন্তু স্টার্ট করার মতন, এগুলোর ব্যাপারে আমি অন্যান্য ভিডিওস দিয়েছি যে কোনটা স্টেজ 1 কোনটা স্টেজ 2। তা সেই হিসাবে আমরা কিন্তু সকালের দিকে প্রথমে টার্গেট করি। পার্টিকুলার কোনো পেশেন্টের যদি দেখা যায় যে বিকেলের দিকে বা রাতের দিকে একটা খুব ফ্লাকচুয়েশন হচ্ছে এবং সেই সময়টায় সকালের দিকে ওষুধ খাওয়ার পরেও বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু তাকে একটু রাতে খাওয়ার পরে বা বিকেলের দিকে একটা ওষুধ খেতে হতে পারে। বেসিক্যালি এটা পুরোটাই একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে এরকম ভাবে কাউকে ঠিক করা সম্ভব নয় যে আপনি এই সময়ই রোজ খাবেন, আপনি ওই সময়ই রোজ খাবেন। এটা ম্যান টু ম্যান, ইচ পেশেন্ট ভ্যারি করবে। তবে ওভারঅল আমরা দুটো টাইমে যদি দিই ব্লাড প্রেশারের মেডিসিন অ্যাকর্ডিং টু ব্লাড প্রেশার, তাতে কিন্তু কন্ট্রোলটা খুব ভালো হয়। ব্লাড প্রেশারের রোগীদের একটা প্রশ্ন আছে যে ব্লাড প্রেশারের ওষুধ কি তারা ব্লাড প্রেশারটা যখন কমে যাবে বা ম্যানেজেবল হয়ে যাবে তখন কি তারা বন্ধ করে দিতে পারবে, না তাদেরকে লাইফ লং খেয়ে যেতে হবে? কারণ তাদের একটা জিনিস আছে, একটা প্রশ্ন আছে যে ব্লাড প্রেশারটা বেশি কমে গেলে তখন তাদের আবার মাথা ঘোরা বা এরকম কোনো সিমটমস আসবে না তো? এক্স্যাক্টলি, এইটা খুব কমন একটা কোশ্চেন। আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা প্রচুর পেশেন্টের কাছ থেকে এই সমস্যা পাই যে ডাক্তারবাবু যখন ব্লাড প্রেশারের ওষুধ দিয়েছিলেন তখন তো আমার 180/100 প্রেশার ছিল, আমরা ওষুধ খাচ্ছি, এখন তো 120/80, সুতরাং এখন নর্মাল হয়ে গেছে, এবার যদি ওষুধ খেতে থাকি বোধহয় ব্লাড প্রেশার একদম কমে যাবে, তখন আর হাঁটাচলাই করতে পারবো না। আদতেও সেরকম নয়। আমাদের বেসিক্যালি ব্লাড প্রেশারের প্রত্যেকটা ওষুধে ম্যাক্সিমাম 24 ঘন্টা কার্যকারিতা থাকে। সুতরাং আপনি যদি আজকে মনে করেন যে ওষুধ খাচ্ছেন, ওষুধ খেতে খেতে সেই ওষুধের এফেক্ট কিন্তু 24 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। সুতরাং আপনি এরপরে যদি আবার ওষুধ না খান, ওটা কিন্তু আবার শুট আপ করবে, আবার কিন্তু সেই আগের জায়গায় চলে যাবে। সুতরাং এটা ডে টু ডে কন্ট্রোল, অনেকটাই সুগারের মতো। সুগার যেমন আপনাকে ওষুধ খেয়ে রোজ কন্ট্রোল করে রাখতে হবে, ব্লাড প্রেশারও তাই ওষুধ খেয়ে রোজ কন্ট্রোল করে রাখতে হবে। হ্যাঁ, কয়েকটা সমস্যা হয়, যেমন ব্লাড প্রেশারের ওষুধ যারা খাচ্ছেন তাদের হঠাৎ করে দেখা গেল যে জ্বর হয়েছে বা হয়তো পেট খারাপ হয়েছে বা একটা অ্যাকিউট ডিসেন্ট্রি হয়েছে, সেই সময় ব্লাড প্রেশারটা অনেকটা কমে যায়। তা সেই সময়গুলোতে পার্টিকুলারলি ব্লাড প্রেশারের ওষুধ 1-2 দিন বন্ধ রাখলো বা ওই সময়টায় হাফ করে খেলেন, এটা ম্যানেজেবল। কিন্তু কখনো বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু হতে পারবে না, খেতে হবে এবং লাইফ লং খেতে হবে এবং এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের কমেন্ট সেকশনে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে, আমরা আবার 1 মাস বাদে ডক্টর রাজীব সিকদারের সঙ্গে এইরকমই আরেকটা কোশ্চেন অ্যান্সার সেশন হোস্ট করব। আজকে আপনারা ডক্টর রাজীব সিকদারের সঙ্গে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলেন। আবার 1 মাস বাদে আমরা আসবো ডক্টরের সঙ্গে এবং আমরা আরো অনেক নতুন জিনিসপত্র নিয়ে ডিসকাস করব। আশা করছি আপনাদের ভালো লাগলো। আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা ইউটিউবের কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো রাখবেন। আমরা 1 মাস বাদে ঠিক একইভাবে ডক্টর রাজীব সিকদারের সঙ্গে আবার একটা কোশ্চেন অ্যান্সার সেশন হোস্ট করব এবং সেখানে আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার। নমস্কার।